বন্ধুরা, কালকে আমি ভিডিও দিতে পারিনি, চেষ্টা করেছিলাম, বাট আমার একটু পার্সোনাল কিছু কজের জন্য কালকে আমি ভিডিও করার মতো সময় পাইনি। তো চলো আজকে ভিডিও করব। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল তো দেখেই এসেছো। 2 বছর আগে মারা যাওয়া একটি মেয়ে, তার আত্মা আজকের দিন পর্যন্ত কি করে আমাদের মতো মানুষদের সাথে, আমাদের মতো মানে যারা বাস্তবিক জগতে আমরা এখনও মানে বেঁচে আছি প্রেজেন্ট, তাদের সঙ্গে কি করে কথা বলছে, তাও আবার সোশ্যাল মিডিয়ার থ্রু, সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। একদম রিয়েল ঘটনা। আমি কালকে রাতে যখন, রাত নয় তখন, হ্যাঁ রাতই হবে, 7:30 8টা এরকমই হবে, যখন এই ঘটনাটা আমি শুনতে পাই না, শোনার পর আমার খুব ইচ্ছে করছিল তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, ভিডিওটা করি, কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম কালকে আমি, কারণ আমিও বাড়িতে ছিলাম না, এসেছি তারই কিছুক্ষণ আগে, তাই আর আমি ভিডিওটা করতে পারিনি। আমার যারা পুরনো ভিউয়ার্স আছো, আমার আগের চ্যানেল মানে রানিং যে চ্যানেল আছে, যেটা আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, তো সেই চ্যানেলে যারা ভিউয়ার্স আছে তারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো আমি কিছুদিন আগে 1-1.5 মাস আগে একটা পিএলআর নিয়ে ভিডিওস করেছিলাম ওই চ্যানেলে, ভিউয়ার্সদের ডিমান্ডে আমি একটা ভিডিওস করেছিলাম। তো সেখানে আমি একটা আমার নিজের একটা ঘটে যাওয়া ঘটনার কথা আমি ওখানে উল্লেখ করেছিলাম, যে একটা আত্মা আজকে তার মৃত্যু হয়েছে ধরো 2008 কি 9-এ, তো সেই থেকে আজকে 2025 পর্যন্ত তার আত্মাটা ঘুরে বেড়াচ্ছিল, অপমৃত্যু মানে সুইসাইড যাকে বলে। তো সেই আত্মাটাকে কি করে আমি হিলিংয়ের মাধ্যমে মুক্তি দিয়েছিলাম, তাকে মুক্ত করে দিয়েছিলাম, তো সেটা আমি শেয়ার করেছিলাম। এই ঘটনাটা পুরোপুরি সেটার সঙ্গে মানে কানেক্টেড। তখন জানতাম ওখানে একটাই আত্মা আছে, কিন্তু আজকের ডেটে এসে জানলাম একটা নয়, দুটো আত্মা। এবং পরবর্তী যে আত্মাটা, যাকে তো আমি মুক্তি দিয়ে দিয়েছি সেটা আলাদা বিষয়, আরেকটা যে আত্মা আছে, যে মেয়েটির আত্মা, সে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ার থ্রু তার ফ্রেন্ড সার্কেল, তার বন্ধুদের সঙ্গে সে যোগাযোগ করছে, ইভেন কথা বলছে ফোনের মাধ্যমে, সশরীরে। চলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটু ইন্ট্রো দিই। বন্ধুরা, আমি মাম্পি, আমার চ্যানেল সাবকনসিয়াস মাইন্ডে তোমাদের ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে প্রচণ্ড পরিমাণে মোটিভেট করে এই ধরনের ভিডিওস তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তাই সবার কাছে আমার অনুরোধ রইল, তোমরা প্লিজ তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক না কেন, একটা করে কমেন্টস ছেড়ে যাবে আমার জন্য। তো চলো তাহলে ভিডিও শুরু করি। বন্ধুরা, এই ঘটনাটা ঘটেছে আজ থেকে ধরো মাস 1.5 আগে। আমার একজন কাছে, যেহেতু আমরা এই সব জিনিস নিয়ে চর্চা করি, তো আমাদের অনেকের সঙ্গে পরিচিতি থাকে, তোমরা জানো। আর যার ঘটনা, যার সঙ্গে মানে এই ঘটনাটা ঘটেছে, সেই মেয়েটি ভীষণ মানে প্র্যাকটিক্যাল মিনস ভীষণ বাস্তববাদী, আর ওর মধ্যে একটা অন্যরকম পাওয়ার আছে, ভীষণ ভালো একটা পাওয়ার আছে। আমি জানি ও আজকেও আমার ভিডিওটা দেখছে, তো ওর মধ্যে এতটা পাওয়ার আছে না, ধরো আমার কোনো সমস্যার কথা যদি আমি ওর সঙ্গে শেয়ার করি, মানে এতটা পজিটিভিটি মেটার মধ্যে, ও সেকেন্ডের মধ্যে তোমার ওই নেগেটিভ মানে থটটাকে পজিটিভের মধ্যে ও একদম নিয়ে আসতে পারবে, পরিণত করে দিতে পারবে, মানে এতটা পজিটিভিটি মেটার মধ্যে। আর ভীষণ ভালো গাইড করতে পারে, প্রচণ্ড ভালো গাইড করে, আর এতটা অনেস্ট মেয়েটি। আমি মেয়েটিকে পেয়েছি বলতে পারো খুব বেশি দিন নয়, হয়তো 8-9 মাস হবে মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক, কিন্তু বলতে পারো সম্পর্কটা আমাদের সোশ্যাল মিডিয়ার থ্রু হলেও, মানে আমার চ্যানেল থ্রু, আমার রানিং চ্যানেল থ্রু হলেও সম্পর্কটা, ওর সঙ্গে আমার আত্মার কানেকশান। তবে সেই সব নিয়ে আমি পরে কথা বলবো, সেগুলো একটা ভিডিওতে সম্পর্ক মানে বলাটা পসিবল নয়। ওর সঙ্গে আমার আত্মার কানেকশান, আর দেখবে আমাদের অনেকের সাথে সম্পর্ক হয়, কিন্তু সবাই কিন্তু আমাদের এতটা কাছের হতে পারে না। ও আমার যতটা কাছে, আমরা দিনে 2-3 বার করে তো কথা বলি, একবার কথা বলবো না এমন দিন আমাদের মধ্যে যায় না। আমি তো এমনিতেই প্র্যাকটিক্যালি খুব ব্যস্ত থাকি, ভিডিওসের কারণে, সংসার বাচ্চা এই সমস্তটা নিয়ে ব্যস্ত থাকি। ওরও সংসার আছে, বাচ্চা আছে, ওরও লাইফে অনেক কিছু আছে, তো সেটা নিয়ে ও ব্যস্ত থাকে। তারপরেও যেভাবেই হোক আমরা সময় বার করে কিন্তু সকাল হলে আগে একটা ফোন, কী করছো, কেমন আছো, আগে কথা বলি, তারপরে রাতের বেলা কথা বলি। কোনো সমস্যা হলে আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করি, যেটা আমি হয়তো কারোর সাথে আজ পর্যন্ত শেয়ার করতে পারিনি। এমন অনেক জিনিস যে আমি আমার জীবনে 16-17 বছর ধরে বয়ে যাচ্ছি, কারোর সাথে শেয়ার করিনি, একমাত্র ও জানে। ওর লাইফের এমন জিনিস ও কারোর সাথে শেয়ার করতে পারেনি, কি পারবেও না, সেটাও আমি জানি। মানে এতটা ভালো বন্ডিং আমাদের না, আমরা হয়তো সেভাবে ফিজিক্যালি কারোর সাথে ওইভাবে কানেক্টেড নই, কিন্তু ওই যে আত্মার কানেকশান আছে আমাদের মধ্যে। তো ওর সাথে যেটাই ঘটুক,
ভালো হোক খারাপ হোক ও সব আমার কাছে বলে। তো মাস দেড়েক আগের একটা ঘটনা, ও পড়াশুনো করতো, ওর বিয়ে হয়েছে 2012-তে, সরি 2012, ওর বিয়ে হচ্ছে 2012, হ্যাঁ 12তেই বিয়ে হচ্ছে। আমার 9-এ বিয়ে হচ্ছে, ওর 12তে বিয়ে হচ্ছে, 2012তে বিয়ে হচ্ছে মেয়েটির। তো ওরা যখন পড়াশোনা করতো, পড়াশোনার পর ও চাকরি করতো, তো ওই চাকরির সূত্রে ওদের বেশ কিছু মানে ফ্রেন্ড সার্কেল থাকে, তো সেখানে আরও কয়েকজন ছিল ওর ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আমি কারোর নাম বলবো না, ঘটনাটা কলকাতার, আমি কারোর নাম বলবো না কারণ নাম প্রকাশে আমি অনিচ্ছুক। নামটা বললে খুব সমস্যা হবে কারণ এটা একটা রহস্যময় জিনিস, মানে এটা নিয়ে অনেক তদন্ত হয়েছে কিন্তু এটার কোনো রকম আনসার আসেনি। আমি আমার ওই চ্যানেলে PLR-এর ভিডিওটাতে আমি থানার নামটা বলেছিলাম, কিন্তু আজকে যখন এটার সঙ্গে একটা নয় আরও একটা ঘটনা জড়িয়ে আছে, তাই আমাকে পুরোপুরি স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয়েছে যে আমি যেন থানার নাম কোনোভাবেই না নিই। তাই আমি মেয়েটাদের নামও নিলাম না, যেহেতু মেয়েটা এরকম কাজ করে বেড়াচ্ছে, আমি চাই না মেয়েটার নামটা নেওয়ার, যে মারা গেছে আর কি। আর মেয়েটার ফ্রেন্ড সার্কেল থেকে অনেকেই বিষয়টা জানে, অনেকেই অ্যাক্টিভ আছে, কীভাবে কোনভাবে ভিডিওস কার কাছে চলে যাবে তখন তো ওর ফ্যামিলি পার্সনদের খারাপ লেগে যেতে পারে, যার কারণে আমি নামগুলো বললাম না, মেয়েটার নামটাও বললাম না। আর আমি আমার ভিডিও শুরু করার আগে আমি বলে নিতে চাই, যারা ধরো এই জিনিসটাতে ভয় পাও, মানে এই আত্মা ভূত, মানে আজকের ঘটনাটা সম্পূর্ণ মানে এরকম ঘটনা আমি আমার লাইফে প্রথমবার মানে শুনেছি, বা এইরকম কাজ আমি প্রথমবার করছি, আমার ফিলিংসটা ফার্স্ট টাইম। সেই জন্য বলবো যারা এটাতে ভয় পাও প্লিজ তারা এই ভিডিওটাকে স্কিপ করে যাও, তারা প্লিজ ভিডিওসটা দেখো না, প্র্যাকটিক্যাল ঘটনা। তো এটা এই ধরনের ধারণা হয়তো কারণ নেই, খুব কম মানুষের, মানে কোটিতে হয়তো একজনের এরকম ধারণা আছে। তাই আমি বলবো যে প্লিজ তোমরা যারা ভয় পাও তারা কাইন্ডলি এই ভিডিওটাকে দেখো না, মানে শুনো না, প্লিজ শুনো না। তো চলো যেটা বলতে চাইছি, মাস দেড়েক আগে হঠাৎ করে আমাকে ও ফোন করে বলে যে একটা ঘটনা ঘটেছে এরকম, আমার সাথে আমরা চাকরি করতাম একসঙ্গে, আজকে 12 বছর ধরে কোনো রকম সম্পর্ক নেই, আমার যেহেতু বিয়ে হয়ে গেছে, সবাই আলাদা হয়ে গেছে সবার মতো। তো হঠাৎ আজকে সোশ্যাল মিডিয়া মানে এফবিতে গিয়ে আমি না স্ক্রল করতে করতে না আমার এক ফ্রেন্ডকে পাই, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আমরা একসাথে চাকরি করতাম, একই ব্রাঞ্চে ছিলাম। তো তারপরে যার মতো আলাদা হয়ে যায়। তো ওর বিয়েটাও আমরা দাঁড়িয়ে থেকে দিয়েছি। মেয়েটি হচ্ছে পাঞ্জাবি, ছেলেটি হচ্ছে মানে বাঙালি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিয়েটা মেয়েটির বাড়ি থেকে ছেলেটির বাড়ি থেকে কারো বাড়ি থেকেই আর কি মেনে নিতে চাইনি, দুজনেই একই অফিসে চাকরি করতো। তো তাই জন্য ওরা বন্ধুরা মিলে ওদের বিয়েটা দিয়েছিল। 2010-এ সম্ভবত ওদের বিয়ে হয়েছে, 10-এই বিয়ে হয়েছে। তো তারপরে একসঙ্গে চাকরি বাকরি করতো, একই অফিস ছিল, ওরা সবই মোটামুটি জানতো। 2012-তে যখন এই মেয়েটির বিয়ে হয়ে যায় তারপর থেকে সমস্তটা ডিটাচড হয়ে যায়, আর জানতে পারেনি কী ঘটনা কী, আর সম্পর্ক সেভাবে ছিল না। আর এখনকার মতো তো সোশ্যাল মিডিয়া তখনকার সময় আজ থেকে 10-12 বছর আগে এত অ্যাক্টিভ ছিল না, যার কারণে সেই রকমভাবে যোগাযোগটাও ছিল না। বলছে অনেকদিন পরে না হঠাৎ করে এরকম যোগাযোগ হলো, তো সেখান থেকে আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং ও কিছুক্ষণের মধ্যে সেটা অ্যাকসেপ্ট করে। তারপরে আমাকে কল করে মানে মেসেঞ্জারে কল করে, অডিও কল, এবং অডিও কলে আমরা কথা বলি, জানেন তো। তো সেখানে কথা বলার পরে যেটা শুনতে পেলাম, যেহেতু ছেলেটি মেয়েটি দুজনেই এই মেয়েটির বন্ধু বান্ধবী ছিল, একসাথে চাকরি করতো, ওর হাজব্যান্ড না মারা গেছে, মানে আর মারা যাওয়াটা না ভীষণ প্যাথেটিক। মানে ওরা যেহেতু বিয়ে করেছে ভালোবেসে, তো বিয়ে করার পর ওদের ফ্যামিলি থেকে কেউ মানেনি, তো ওরা বিয়ের পর একটা বাড়িতে ভাড়া যায়, কলকাতা শহরে একটা বাড়িতে ভাড়া যায়। তো সেই বাড়িটাতে না মানে একটু কিছু সমস্যা হচ্ছে, সমস্যা মিনস ওরা যেহেতু চাকরি করে একটু রাত হতো ঘরে ঢুকতে, কিছু নতুন বিয়ে হচ্ছে, বন্ধু বান্ধব আসতো, সেটা ওই বাড়ির মালিকের অত একটা পছন্দ হতো না বলে ওরা ঘরটা চেঞ্জ করে একটা অন্যরকম ঘর নেয়। এবার দুজনে চাকরি করলে যেহেতু প্রাইভেট সেক্টর, সেরকম তো একটা স্যালারি নয়, আর তখনকার সময় স্যালারিটা আরও কম ছিল। আর কলকাতা শহরের মতো জায়গায় একটা বাড়ি রেন্ট নিয়ে থাকা মানে ভালোই একটা চার্জ আছে সেখানে। তো সেই জন্য অল্প টাকায় একটা মোটামুটি বেশ ভালো একটা ঘর পায়। বাড়িটা হচ্ছে গিয়ে 3 তলা, আর নিচটা পুরোপুরি ভাড়া দেওয়া, মানে দোকান, নিচটা টোটালি দোকান ভাড়া দেওয়া, দোতলায় ওদেরকে ঘরটা দেওয়া হয়, 3 তলাটা পুরো আটকা, মানে ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, মালিক কর্তৃপক্ষ তৈরি করেছে, কিন্তু ভাড়া নেই। দোতলায় শুধু ওরাই আছে এই মুহূর্তে, মানে ওদেরকেই ভাড়া দেওয়া হচ্ছে, আর ভাড়া নেই, নিচটা পুরো দোকান ভাড়া দেওয়া। তো ওরা ওই বাড়িটাতে ভাড়া যায়, ভাড়া যাওয়ার পর কিছুদিন পর থেকেই ওরা দেখতে পায় যেহেতু সকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ওরা অফিসে বেরিয়ে যায়, হাজব্যান্ড ওয়াইফ একই অফিসে চাকরি করে, আবার রাত্রিবেলা ঢোকে। তো রাত্রিবেলা এসে করতে একটু কষ্ট হয়ে যায়, ফ্রিজও তখন নিতে পারেনি, রান্না ঠান্ডা করে খাবারটা ঠান্ডা করে ডাইনিং টেবিল যে ছিল ওই টেবিলের ওপরে একটা হালকা ঝুড়ি দিয়ে ঢেকে রেখে যেত, যেহেতু দোতলার ওপরে সুতরাং অন্য কোনো কিছু ঢুকে খাবারের কোনো ব্যাপার নেই। তো মাছ ফাছ রান্না করলে দেখতো কি এসে ঝোল পড়ে আছে, মাছ নেই।
খাবারটা ওরকম নেই। তো প্রথম মেয়েটি যেটা বলেছিল এই ওর বান্ধবীকে, যে মেয়েটি নাকি প্রথম বুঝতে পারিনি কী হচ্ছে, ভেবেছিল হয়তো ওর হাজব্যান্ড এরকমটা করছে, হয়তো খেয়ে ফেলছে, যেহেতু ও ছেলেটিও তার নিজের বাবা মা থেকে আলাদা আছে, হয়তো ছেলেটি এখন তার বাবা মার সঙ্গে কথা মানে যেতে চাইছে তার কাছে, বিয়ে করেছে বউয়ের জন্য হয়তো যেতে পারছে না। আর ছেলেটির নাকি ইতিমধ্যে তার মা বাবার সাথে ফোনে কথা হতো, যেত না। এবার মা বাবা নাকি এই কথাও বলেছিল যে বউকে ছেড়ে যদি চলে আসতে পারিস তাহলে আমাদের দরজা খোলা আছে, কিন্তু ওকে নিয়ে মানবো না, ওকে নিয়ে আসতে পারবি না আমাদের বাড়িতে। আর এর মধ্যে মেয়েটিরও তার নিজের বাবা মায়ের সাথে কথাবার্তা হতো, মানে ভালো সম্পর্ক হয়ে গেছিলো, তারা মেনে নিয়েছিল, মেয়েটির বাড়ি থেকে মেয়ে জামাইকে মেনে নিয়েছিল। তো সেই কারণে ও ভেবেছিল যে হয়তো আমার সঙ্গে অশান্তি করার জন্য ও এরকম করছে, যাতে আমি ওকে ছেড়ে চলে যাই, তাই হয়তো ও মাছ টাছগুলো খেয়ে ফেলে ঝোলটা রাখছে। তো ও কী করতো, ওই রাত্রিবেলা ভাত করতো, ওই ঝোল ঝোল দিয়েই খেতে দিত, মাছ তো নেই। তা ছেলেটিও কিছু বলতো না, প্রথম কয়েকটা দিন এভাবেই চলতো। ছেলেটি ভাবতো হয়তো তার ওয়াইফ খেয়ে নিয়েছে, এরকম কিছু একটা, দুজনে ভালোবেসে বিয়ে করেছে, ভাড়া বাড়িতে আছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলে, তাই নিয়ে আবার ঝগড়াঝাটি হলে লোকজন শুনলে কী ভাববে কি না ভাববে, নিচে দোকানপাট ওই 10টা 10:30 হলে সেগুলো বন্ধ হয়ে যেত, ওই জায়গাটা অন্ধকার হয়ে যেত, তারপরে পুরো বাড়িটাতে ওরা তখন একা থাকতো। তো এইভাবে কয়েকটা দিন যাওয়ার পর ছেলেটি নাকি একদিন খেতে বসে রাত্রিবেলা বলছে, বাজারঘাট তো সবই করা হয়, রান্নাও করা হয়, তাহলে শুধু কেন আমাকে মাছ ছাড়া এরকম শুধু ঝোল দিয়ে, বা মাংস হলে মাংসটা নেই শুধু ঝোল আলু দিয়ে খেতে দিচ্ছ, কী এমন করেছি যার জন্য তুমি এরকম করছো? তো মেয়েটি নাকি বলেছে যে তুমি খাওনি, আমি তো ভেবেছি তুমি খাচ্ছ, আমি ভেবেছি তুমি ইচ্ছা করে এগুলো করছো যাতে আমি তোমার লাইফ থেকে বেরিয়ে যাই, সেই জন্য, সেই কারণে আমি চুপচাপ মানে মেনে নিচ্ছি, আমি কিছু বলছি না, তোমাকে এই দিয়েই খেতে দিচ্ছি। এটি বলছি না আমি তো খাইনি। তুমি ওরা না বুঝতে পারছে না যে কী ঘটনা। এবার ওরা যে আর্নিংটা করতো সেটাতে না, এবার বিয়ে হচ্ছে অলরেডি, তখন 2-2.5 বছর হয়ে গেছে, এবার একটা ফিউচার প্ল্যানও করতে হবে। তো ওই আর্নিংয়ে ভাড়া থেকে নিজেদের সবটা চালিয়ে, যাতায়াতের একটা খরচা, একটা বেবি নিলে তার একটা বেবি নিলে মেয়েটিকেও কিছুদিনের জন্য মানে অফিস থেকে ছুটি নিয়ে থাকতে হবে, স্যালারিটা তখন একদম পড়ে যাবে, তারপরে গিয়ে মানে সামলানোটা ডিফিকাল্ট। তো সেই জন্য যেহেতু ওরা এডুকেটেড, পড়াশোনা যেন ভালো পড়াশোনায়, তো ওরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ার কথা ভাবলো, এবং দুজনে মিলেই চেষ্টা করলো যে যা হয়, যে কোনো একজনের যদি একটা গভর্নমেন্ট জব হয়ে যায় তাহলে আমাদের এই সমস্যাটা আর সমস্যা বলে থাকবে না। তো বললো ঠিক আছে। এবার দুজনে মিলে একই জায়গায় তো আর পড়তে পারবে না, তো ছেলেটি ঘরে পড়তো, মেয়েটি কী করতো ওই ডাইনিং টেবিলে, মানে ঘরের পরে বারান্দা, তারপরে হয়তো কিচেন ওয়াশরুম এরকম করে রাখা, বারান্দায় ডাইনিং টেবিলটা, তো সেই ডাইনিং টেবিলে বসে মেয়েটি পড়তে মেয়েটি খুব ভালো আঁকতে পারতো। তো পড়তে হঠাৎ এরকম মানে ইয়ে দেওয়া তো গ্রিল করা, বারান্দাতে এরকম গ্রিল করা, ব্যালকানি যেটা এরকম গ্রিল করা, তো পড়তে হঠাৎ করে মেয়েটির না চোখ গেছে, চোখ যাওয়ার পর দেখছে কি একটা ছেলের মুখ, একটা ছেলে। তো মেয়েটি না ভাবছে কে, মানে আমরা দেখবো হুট করে কোনো কিছু দেখলে তাকিয়ে আবার সরিয়ে নিই চোখটা, মানে আমরা একটা কাজের মধ্যে আছি মানে অতটা ফোকাস করি না। এবার যখন আবার সেই কাজে চলে আসে ফট করে মাইন্ডের মধ্যে আমাদের ওটা স্ট্রাইক করে, ওটা কী দেখলাম, আবার তাকাই। তখন তো মেয়েটা ওটা দেখার পর আবার পড়াশোনায় মন দিয়েছে, তো ভাবলে হয়তো রাস্তা দিয়ে কোনো লোকজন যাচ্ছে, হতে পারে তাদের দেখেছে, এটা ভেবে মেয়েটা পড়তে মেয়েটার মনে হলো আরে আমি তো দোতলায় থাকি, তাহলে রাস্তা দিয়ে কেউ গেলে দোতলায় থেকে আমি দেখতে পাবো কী করে। তখন মেয়েটি না আবার তাকালো, দেখছে কিছু নেই। তো মেয়েটা না বুঝতে পারেনি, মেয়েটা বুঝতে না পেরে মেয়েটা কী করলো, ওর হাজব্যান্ডকে ডাকলো আর কি, দেখি চিৎকার করে ডেকে ওর হাজব্যান্ডকে বললো, ওর হাজব্যান্ড এই জিনিসগুলোকে বিলিভই করলো, ওর হাজব্যান্ড হেসে উড়িয়ে দিল। তো মেয়েটি আর কিছু বললো না, ভাবলে হতেই পারে আমার মনের ভুল। তো ও যেহেতু খুব ভালো আঁকতে পারতো, ও না ওখানে বসে ছেলেটার মুখটা পুরো ড্র করে ওইভাবে রেখে দিল, আর কিছু বললো না। তো এরকম মানে পড়া হয়ে গেল। তারপর এইভাবে কয়েকটা দিন কাটার পরে হঠাৎ করে মেয়েটির যেহেতু বাড়ি থেকে মেনে নিয়েছিল, তো মেয়েটিকে বাড়িতে যাওয়ার জন্য বললো। তো মেয়েটি ওর হাজব্যান্ডকে বলেছিল যে ও বাড়িতে যাবে। তো ওর হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তাহলে তুমি একটু ঘুরে আসো। তো মেয়েটা বললো আমি আজকে প্রথম, তো মানে এর আগে তো তোমাকে নিয়ে কখনো যাইনি, তাহলে প্রথমে আমি গিয়ে দেখি আমার বাবা মা কতটা আমায় মেনে নিয়েছে, তারপরে তুমি আর আমি একসাথে যাবো। আমি গিয়ে আজকে রাতটা থাকি, আজকে মানে অফিস করে একবারে রাত্রিবেলা মেয়েটি ওর বাবার বাড়িতে চলে যাবে, ওখানে এই রাতটা থেকে পরের দিন আবার সকালে অফিসে আসবে, সেখানে হাজব্যান্ডের সঙ্গে আবার দেখা হবে, অফিস করে আবার ওরা রাত্রিবেলা ওদের যেখানে ভাড়া থাকে সেই বাড়িতে চলে আসবে। তো ওরকমই প্ল্যান হলো। অফিস থেকে মেয়েটি চলে গেল রাত্রিবেলা বা ওর বাপের বাড়িতে, ছেলেটি চলে আসলো ও যেখানে ভাড়া থাকে সেখানে। তো আসার পর হঠাৎ করে মেয়েটি দেখছে রাত্রিবেলা, অনেক রাত্রি তখন প্রায় 1টা-2টো বাজে, হঠাৎ ছেলেটি না মেয়েটিকে ফোন করেছে। তার আগে তো ওদের কথা হয়েছে, হঠাৎ ওই রাতে ফোন করেছে। ফোন করে বলছে আমার না কেমন একটা লাগছে, ভয় লাগছে, আমি না থাকতে পারছি না এই
বাড়িটার মধ্যে আমার না একটা মুখ দেখতে পেলাম, জানলা দিয়ে একটা মুখ দেখতে পাচ্ছি। তখন মেয়েটি বললো কি, তোমাকে তো সেদিন বললাম, তুমি বিশ্বাস করলে, দেখো ওই যে খাতাটা আছে ওই খাতার মধ্যে আমি একটা স্কেচ করে রেখেছি, দেখো তো মুখটা ওরকম নাকি। ছেলেটির সাথে সাথে ফোনটা ধরে গেল, ওটা দেখতে দেখতে দেখে বলছে হ্যাঁ 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 এই মুখটাই আমি দেখেছি। মেয়েটি বললে দেখেছো তো, আমি বললাম না আমি এটা দেখেছি। যাই হোক ওই রাতটা ওইভাবে কষ্ট করে কোনো রকমে কাটালো, অত রাতে তার কিছু করার ছিল না। পরের দিন অফিসে আসলো, আবার দেখা হলো দুজনে দেখা হওয়ার পর রাত্রিবেলা মেয়েটুকু চলে গেল পরের দিন আর কি নিজের যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতে হাজব্যান্ডের সঙ্গে। সেখানে গিয়ে ওরা বিষয়টা ওদের ভালো লাগলো না, ওরা তখন নিচে যে দোকানগুলো আছে সেই দোকানে গিয়ে কিছু কথা জিজ্ঞেস করলো যে এই এরকম এরকম ঘটছে, কী ঘটনা। তো দোকানদাররা দেখো ওই মালিকেরই দোকানে তারাও ভাড়া নিয়ে থাকছে আর কি, দোকান ব্যবসা করছে, তো তারা তো খারাপ কিছু বলতে পারে না। তারা বললো আমরা জানি না। তখন মেয়েটি কী করলো, তার যে মালিকের আবার আলাদা বাড়ি আছে পাশেই, অন্য বাড়িতে থাকে, ওই বাড়িটা সম্পূর্ণ ভাড়া দেওয়া। তো মালিকের কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো এরকম এরকম ঘটনা ঘটছে। তো তখন অনেকবার জিজ্ঞেস করার পর উনি বোনরা বললেন যে হ্যাঁ আমার একটি ছেলে ছিল, আমার ছেলে বয়স খুব বেশি হবে না, হয়তো 21-22 বছর বয়স হবে, MBA-তে চান্স পায়নি, যার কারণে ও ওই বাড়িটাতে সুইসাইড করেছে। তো ওর আত্মা এখানে ঘুরে বেড়ায়, তো তোমরা যদি মনে করো তাহলে তোমরা এখান থেকে চলেও যেতে পারো। তো এটা জানার পর ওদের খারাপ লাগলো, আরও ভয়টা বেশি ভেতরে মানে ঢুকে গেল। কিন্তু ওদের কাছে অপশান ছিল না যে ওই স্বল্প ইনকামে ওরা অন্য কোথাও একটা ভাড়া নিয়ে থাকবে, সেখানে ওরা খুঁজেছে ভাড়া, কিন্তু ভাড়ার রেন্টটা অনেক অনেক বেশি পড়ে যাচ্ছে রেন্টটা। তো সেই জন্য ওদের পক্ষে আর সম্ভবও ছিল না, আর এই কথাগুলো কাউকে বলতেও পারছিল না, যেহেতু দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। ছেলের বাড়ি থেকে মানেনি, মেয়ের বাড়ি থেকে মানলো, মেয়ে জামাই গিয়ে ওই বাড়িতে থাকবে সেটা তো আর অ্যালাউড নয়, বা তাদের কাছ থেকে হেল্প নেবে সেটাও নিজেদের একটা সেলফ রেসপেক্টে বাধে। তো সেই কারণে এগুলোকে করতে পারছে না। তো ওরা ভাবছিল চেষ্টা করে দেখি যদি কোনো ভালো চাকরি পাই তাহলে হয়তো এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে কটা দিন কষ্ট করে ম্যানেজ করে এই বাড়িটাতে থাকি। যাই হোক এইভাবে আর কয়েকটা দিন কাটলো, কাটার পরে হঠাৎ করে ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হচ্ছে। কিছু একটা নিয়ে ঝামেলা হওয়ায় যেহেতু মেয়ের বাপের বাড়ি থেকে তখন মেনে নিয়েছে, এবার আমাদের মেয়েদের বাপের বাড়ি থাকলে কী হয়, সাধারণত স্বামীর সঙ্গে কোনো গণ্ডগোল হলে প্রথম থেকে ম্যাক্সিমাম মেয়েরাই তাই করে, কিছু হলেও তো বাপের বাড়ি চলে গেলাম। তো মেয়েটিও সেদিন আরও কোনো ঝগড়াঝাটি হয়েছে, অফিস থেকে সোজা নিজের বাপের বাড়ি চলে গেছে, আর আসে শ্বশুরবাড়ি, মানে শ্বশুরবাড়ি বলছি কেন, যে বাড়িতে ভাড়া থাকে আসেনি, আর ছেলেটি ওই বাড়িতে চলে এসেছে। এবার চলে আসার পর মেয়েটি যখন রাগ করে ওর বাড়িতে চলে যায়, যাওয়ার পরে খাওয়া দাওয়া সব হয়ে যাওয়ার পরে মেয়েটির না মনটা ভালো লাগছে না। তো ও না ভাবলো রাগ করে চলে আসলাম, কেমন লাগছে। ও কী করেছে, ওর হাজব্যান্ডকে না ফোন করছে, অনেকবার ফোন করছে, কিছুতেই ওর হাজব্যান্ড ফোন রিসিভ করছে না। তো ও ভেবেছে হয়তো তার মনের মধ্যে খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, রাগারাগি হয়েছে, বা সে তার ইগো থেকে সে হয়তো ফোনটাকে রিসিভ করছে না। তো ঠিক আছে, কালকে সকালেই তো আবার অফিসে যাবো, ও অফিসে আসবে, দেখা হবে, তারপর আমি কথা বলে ওর সঙ্গে সবটা ঠিকঠাক করে কালকেই আমি আবার বাড়িতে চলে যাবো, আমি আর বাপের বাড়িতে আসবো। তো মেয়েটি এইভাবে যাই হোক রাতটা কাটালো। পরের দিন সকালবেলা ও ওর অফিসে গেল, অফিসে গিয়ে দেখে না ওর হাজব্যান্ড অফিসে আসেনি, সত্যি সেদিন অফিসে আসেনি। তো ভাবলো হয়তো রাগের জন্যই আসেনি, কোনো কারণে রাগ করেছে বলেই হয়তো আসেনি। তো মেয়েটি খারাপ কিছু ভাবেনি। তো মেয়েটি কী করেছে, অফিস করে রাত্রিবেলা যেমন টাইমে বাড়িতে যায় তেমন টাইমে বাড়িতে গিয়ে বেল বাজাচ্ছে, 7:30টার মধ্যে ঢুকেছে, বেল বাজাচ্ছে, ওর হাজব্যান্ড কিছুতেই দরজা খুলছে। প্রথমে ও ভাবলো রাগ করেছে, এতটাই রাগ করেছে, দরজা খুলছে না, ঝগড়া হয়েছে, ভালোবেসে বিয়ে করেছে। ও ফোন করে যাচ্ছে, ফোন রিসিভ করছে না। মেয়েটি নাকি সেই 7:30টা থেকে, সে সন্ধ্যে 7:30টা থেকে রাত্রি 1:30টা পর্যন্ত ওই সিঁড়িটাতেই বসে আছে, ওকে সবারে কল করছে, বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটি দরজা খুলছে না। 1:30টা পর্যন্ত ও এই কাজটা করার পর বাধ্য হয়ে মেয়েটির বাবা মাকে ফোন করে এবং ফোন করে সমস্ত ঘটনা জানায়। তখন মেয়ের বাবা মা বলছে আমরা আসছি, তুই আগে থানায় একটা ফোন কর। মেয়েটি বলছে আমি তো এখানে ভাড়া থাকি, আমি তো থানার ফোন নাম্বার জানি না। ওর বাবা বলেছে 100-এ কল করে ফোন করে তুই থানায় ইনফর্ম কর, তুই আগে থেকে কিছু করিস না। তারপরে যথারীতি থানায় ইনফর্ম করা হলো, থানা থেকে পুলিশ আসলো, আসার পর এর মধ্যে মেয়ের বাবা মাও চলে এসেছে। তারপরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ছেলেটি বিছানার উপরে পড়ে আছে, ঘর বাড়ি লণ্ডভণ্ড, মানে বিছানাটা বিশেষ করে লণ্ডভণ্ড, এবং তার পাশে তার ছেলেটির ফোনটি পড়ে আছে। তখন পুলিশ তো সমস্ত কিছু নিজেদের আন্ডারে নিল, বাজেয়াপ্ত হইল, এবং ছেলেটির পোস্টমর্টেমও হয়েছে। তো ছেলেটির ফোনটা যখন সিজ করে নিয়ে যাওয়া হয় থানায়, গিয়ে সমস্ত কিছু দেখা হয় এর মধ্যে অন্য কোনো ঘটনা আছে কিনা বা কিছু। তো সেই সমস্ত কিছু যখন দেখে, এবং জানলাটি, ঘরের জানলাটি কিন্তু খোলাই ছিল,
যখন সমস্তটা দেখে ঘরটাকে তখনকার মতো আপাতত সিল করে দেওয়া হয়, কারণ পোস্টমর্টম হবে, রিপোর্টস আসবে, সমস্ত কিছু তদন্ত না খতিয়ে দেখে তো সবটা হবে না। তো সমস্ত কিছু এবার ফোনটাকে যখন তারা নিয়ে যায়, তারপরে যখন ফোনটা দেখে তখন তাকে ফোনে একটা ভিডিও হয়েছে, কেউ একজন ভিডিও করেছে, সেখানে এই ছেলেটি বালিশ ছুটছে, বিছানার চাদর ছুটছে আর বলছে সরে যা সরে যা, বলছে তুই এরকম করিস না কিন্তু সরে যা। কিন্তু সে কে, কাকে বলছে সরে যা, তাকে আসেনি, সে কিন্তু ক্যামেরায় আসেনি। আর ঘরের ভেতর থেকে দরজা লক করা, দরজা ভেঙে ছেলেটিকে তার বডিটাকে উদ্ধার করা হয়েছে। তাহলে ক্যামেরাটা কে করল, কে সেই পার্সন নেই, কিন্তু ক্যামেরা হয়েছে, ক্যামেরা বন্দি হয়েছে। যাই হোক, এটা নিয়ে অনেক তদন্ত হয়েছে, কিন্তু পুলিশদের কাছে আজও এটা মিস্ট্রি, এটার কোনো সলিউশন এখনও পর্যন্ত আসেনি। এবং পোস্টমর্টমে স্বাভাবিক একটা হার্ট অ্যাটাক এসছে, স্বাভাবিক হার্ট অ্যাটাক, কোনো রকম ইনজুরি বা কোনো রকম অস্বাভাবিক কিচ্ছু আসেনি, হার্ট অ্যাটাকে মারা গেছে। যাই হোক, এই ঘটনাটি ঘটেছে নাকি এই ছেলেটি আর মেয়েটি 2010-এ বিয়ে করেছে, বিয়ের 4 বছর পরে। এই পুরো ঘটনাটা যেদিন ফার্স্ট টাইম এই মেয়েটি, যে কিনা আমার সাথে কানেক্টেড, যে কিনা আমাকে এটা শেয়ার করেছে, সেই মেয়েটিকে তার বান্ধবী, যার হাজব্যান্ড কিনা এইভাবে মারা গেছে, যারা ভাড়া থাকতো, সে এই পুরো ঘটনাটি এই মেয়েটিকে বলেছে, মানে তার বান্ধবীকে বলেছে। এতদিন পরে পরিচয় হয়েছে, তাকে সব বলেছে। সে যখন জিজ্ঞেস করেছে তার হাজব্যান্ডের কথা, তখন বলেছে যে ও তো নেই, ও তো আমাকে ছেড়ে চলে গেছে, 2 বছর হয়েছে, আমার বিয়ের 4 বছর পরে। তো এই মেয়েটিও স্বাভাবিকভাবে এত বছর পরে বান্ধবীর সাথে দেখা হচ্ছে, এত কিছু ও ভেবে মানে বুঝতে পারেনি, ভেবে পায়নি যে এত কিছু ঘটতে পারে, এত কিছু হতে পারে। ওর এটাতে খুব খারাপ লেগেছে, ভীষণ খারাপ লেগেছে। ছেলেটিও এই মেয়েটির বন্ধু ছিল, চেনা জানা, এত অল্প বয়সের একটা বাচ্চা ছেলে এইভাবে মানে তার অস্বাভাবিক মৃত্যু। তখন মেয়েটিকে ও জিজ্ঞেস করলো, তাহলে তুই এখন কোথায় আছিস, কী করছিস, নিশ্চয়ই বাপের বাড়িতে আছিস। বলছে না, আমি এই বাড়িটাতেই ভাড়া আছি। বলছে তুই কী করে ওই বাড়িটাতে ভাড়া আছিস, তুই কেন যাসনি? বলছে না, ও ছেলেটির নাম ধরে বলছে ও তো এখানেই মারা গেছে, আর আমি যদি সেদিন চলে না যেতাম আমার বাপের বাড়িতে, তাহলে ও তো আজকে আমাকে ছেড়ে যেত না, এটার জন্য আমি দায়ী। তাই আমি ওকে এখানে ফিল করতে পারি, আমি ওকে ছেড়ে যাব না। আমার বাবা মা চেষ্টা করেছে নিয়ে যাওয়ার, কিন্তু আমি যাইনি, আমি যাব না, আমি এখানেই আছি। আমি অফিসে যাই, চাকরি করি, সকাল হলে বেরিয়ে যাই, আবার রাত্রিবেলা আসি, আমি আমার মতো থাকি, আমি ওর সঙ্গেই থাকি। এবার এটা শোনার পর যাই এইটুকু কথাবার্তা হওয়ার পরে ফোনটা ওদের মধ্যে আর হয়তো বান্ধবী থ্রু দিয়ে 2-একটা কথাবার্তা হয়েছে, ফোনটাকে রেখে দিয়েছে। রাখার পরে ও সেদিন আর কিছু বলেনি, ওর নিজের খুব খারাপ লেগেছে, ওর বন্ধু এইভাবে মারা গেছে, মেয়েটি এতটা প্যাথেটিক একটা পরিস্থিতি যে কিনা ওর বান্ধব খুব খারাপ লেগেছে। সারা রাত ও একটা ডিপ্রেশনে ছিল, ভয় লাগছিল, ওয়াশরুমে যেতে পারছিল না। এইসব হওয়ার পরে তারপরে পরের দিন সকালবেলা ও আমাকে 10টা কি 10:30 বাজে আমার ফোন করেছে, ফোন করে বলছে জানেন তো এই ঘটনা ঘটেছে, এই হয়েছে। তো এই কথাটা শোনার পর না আমার প্রচণ্ড কেমন একটা লাগলো। লাগার পর আমি বলছি কী বলছো, এরকম হয়, কিন্তু ও কী করে আছে ওই বাড়িটাতে, যেখানে দুটো জীবন এখানে চলে গেছে, ওর স্বামী চলে গেছে, ওই বাড়িটায় থাকা পসিবল? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি থাকতে পারে? বলছে হ্যাঁ জানেন তো, এতটা ভালোবাসে ও ওই জায়গাটা থেকে সরতেই পারছে না। ও কিন্তু চাকরি করছে, এখনও ওই অফিসেই আছে, চাকরি বাকরি করছে, ও নিজের মতো আছে। কিভাবে আছে মেয়েটা, কি অ্যাকচুয়ালি বলুন তো, মনের দিক থেকে কি ও বেঁচে আছে, ও কত কষ্ট পাচ্ছে, এইসব নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তো আমি বললাম তোমার কেমন মনে হলো ওর সাথে কথা বলে, ও কি স্বাভাবিক না অস্বাভাবিক? কারণ স্বাভাবিকভাবে ওই বাড়িটায় থাকা তো পসিবল নয়। বলছে না মাম্পিদি বিশ্বাস করুন, আমি না অস্বাভাবিক কিছু বুঝতে পারিনি, কিন্তু ওর সঙ্গে যখন কথা বলছি আমি না কেমন একটা আওয়াজ পাচ্ছিলাম। বললাম কেমন আওয়াজ পাচ্ছিলেন? বলছে কেমন একটা শো শো। আমি বলছি ও হয়তো গাড়ি ঘোড়া যাচ্ছে, রোডের ওপরে বাড়ি, গাড়ি ঘোড়া যাচ্ছে। বলছে না, রোডের ওপরে তো আমরাও থাকি, আপনিও থাকেন, গাড়ির আওয়াজ একটা অন্যরকম, কেমন একটা আওয়াজ হতে পারে, অন্য কিছুর আওয়াজ, মেবি হয়তো টিভি চলছিল বা অন্য কোনো কিছুর আওয়াজ, আমরা ক্যাজুয়াল নিয়েছি। এবার ওর ফোনটা রেখে দেওয়ার পরে তারপরে না হঠাৎ করে আমি না ভাবছি ইস কী হলো। তারপরে ওর যে হাজব্যান্ড মারা গেছে তার থেকে আমার বেশি খারাপ লাগছিল ওই যে 20-22 বছরের ছেলেটি, এই যে কিনা MBA-তে চান্স পায়নি, যে সুইসাইড করেছে। আমি না, ও শুধু ওটুকুই বলেছে, ছেলেটার নামও জানে না, কেমন দেখতে কিচ্ছু জানে না, কোনো বিবরণ নেই। আমি না নিজে ভাবছি ছেলেটা কেমন, বাবা ছেলেটাকে কেমন, কত ছোটো একটা বাচ্চা ছেলে এইভাবে সুইসাইড করে শুধু MBA-তে চান্স পেল না বলে চলে গেল, বাবা মার কত কষ্ট। আমি না এটা ভাবছি, ভাবতে ওই মেয়েটির কথাও ভাবছি, তার হাজব্যান্ডের কথাও ভাবছি, ভাবতে হঠাৎ আমার মানে মাইন্ডে এটা স্ট্রাইক করলো যে 2010-এ বিয়ে হয়েছে, যদি 4 বছর পর মারা যায় 2014, তাহলে বললো কেন 2 বছর আগে মারা গেছে? 2014-তে মারা গেলে এটা 2025, 11 বছর আগে মারা গেছে। কি করে হয় এটা? কি করে স্বাভাবিক এটা? কীভাবে পসিবল এটা? আমি সাথে ওকে আবার ফোন করে আমি ওকে এই কথাটা জিজ্ঞেস করতে যাবো, ও তখনই দেখলাম আমাকেও এই কথাটা, আচ্ছা মাম্পিদি এটা কী করে? আমি বলছি হ্যাঁ এই কথাটার জন্যই তো আমি তোমায় ফোন করলাম।
এটা কী করে হয় জানো তো? এটার মধ্যে অস্বাভাবিক কিছু আছে। তুমি না আর ওকে ফোন করো না, তুমি ওকে ব্লক করে দাও। আমার সন্দেহ হচ্ছে মেয়েটি আদতে বেঁচে আছে তো। ও বলছে 2 বছর আগে মারা গেছে, তাহলে 4 বছর সংসার করলে তাহলে তো 2014 তো মারা গেছে। যদি 2 বছর আগে মারা যায় ওদের তো বেবি থাকার কথা, নর্মালি ওদের বেবিও আছে, ওর বেবি নেই কিছু নেই, 4 বছর পর মারা গেছে, তাহলে 2 বছর বললো কেন? মেয়েটি আদতে বেঁচে আছে তো। তখন ও বলছে কি বলছেন, এটা কি হয়? আমিও ভাবছি সত্যি কি এটা হয়? বেঁচে না থাকলে সে ফোনে কথা বলছে কি করে? এটা তো প্র্যাকটিক্যাল লাইফে এটা হয় না। তো যাই হোক, এটার পরে কেমন জানি একটা লাগছে, কেমন অস্বাভাবিক লাগছে। ওর তো আরও ভয় বেড়ে গেছে, তো ও এই কথাটা আরও একজনকে বলেছে, সেও মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তো এই সমস্ত কিছু মিলেমিশে যাই হোক গেল, আমি কিন্তু ভয় পাইনি। আমার ওই যে MBA করা ছেলেটার জন্য এতটাই ভেতর থেকে কষ্ট হচ্ছিল, আমি ওর কথাই ভাবছি। যাই হোক, সারাদিনে যা যা রুটিন মাফিক কাজ কর্ম সমস্তটা আমি সেরে ফেললাম। সারার পর রাত্রি হলো, খাওয়া দাওয়া হলো, ডিনার হয়ে গেল। রাতেও আমি ওর সাথে আবার কথা বললাম যে ভয় পেও না, ঠিক আছে, তুমি যখন ভয় পাচ্ছ আমি হিলিং করে দেবো, আর ওয়াশরুমে যেতে পারছো না তাহলে ঠিক আছে আমি হিলিং করে দিচ্ছি, তোমার আর ভয়টা থাকবে না। তা বললে ঠিক আছে। ও আমাকে বললে হ্যাঁ একটু হিলিং করে দিন, আমার না খুব ভয় লাগছে। ও ফ্ল্যাটে থাকে, তো ও বলছে আমার ভীষণ ভয় লাগছে, আমি ওয়াশরুমে যেতে পারছি না। আমি বলছি ঠিক আছে আমি হিলিং করে দেবো, ভয় পেও না, আজকে রাতটা একটু থাকো কোনো রকম, কাল থেকে আর তোমার ভয়টা থাকবে না। তো বলে ঠিক আছে মাম্পিদি, তাহলে সেটাই করে দিন। তো যাই হোক, আমি সেদিন তাড়াতাড়ি করে ডিনার সেরে ফ্রেশ ট্রেশ হয়ে মেডিটেশন করতে বসলাম, যে আমাকে মেডিটেশন করে তারপরে তো হিলিং করতে হবে। তো আমি বসেই প্রথমে মেডিটেশন করে আমার যা যা প্রসেসিং আমি যেগুলো রোজ করি সেগুলো করে ফেললাম। করে ফেলার পর আমি ওকে নিয়ে হিলিং করলাম, যাতে এই জীবনটা মানে ও যাতে ভয়টা না পায়, এটার জন্য আমি হিলিং করলাম। আমি কিচ্ছু দেখতে পাইনি, আমি জাস্ট হিলিং করে বেরিয়ে গেছি। আমি উঠে গেছি, উঠে যাওয়ার পর আমি ঘরে মানে সবটা হওয়ার পর আমি শুতে যাব, খাটে বসেছি। খাটে বসার পর আমি এইভাবে জাস্ট বসে আছি, ভাবছি ঘটনাটা কী ঘটনা ঘটলো, কেন ঘটলো। ভাবতে ভাবতে মনে হলো আমার চোখের সামনে একটা ভিজুয়াল আসছে, ওই ছেলেটার, যেই ছেলেটা মারা গেছে MBA করা, ওই ছেলেটা খুব শান্ত, তার চোখ দুটো ফর্সা, স্লিম ফিগার, পুরো বডি আমি দেখতে পাইনি, জাস্ট এইটুকু মনে হচ্ছে সেই জানলার উপাস থেকে স্নিগ্ধ চোখে তাকিয়ে আছে, মায়া ভরা দুটো চোখ। আমি ড্রয়িং করতে পারি না, কিন্তু আমি কেউ যদি সেইভাবে স্কেচ করতে পারে আমি D2 বলে দিতে পারবো কেমন ছেলে, D2 বলে দিতে পারবো। একটা 21-22 বছরের ছেলে, শান্ত স্নিগ্ধ স্লিম ফিগার, ওইভাবে মানে নিস্তেজ চোখে তাকিয়ে আছে, এতটা মায়াবী চোখটা। আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মনে হলো আমার সামনে একটা ভিজুয়াল। আমি ভাবলাম এটা জাস্ট আমি ভাবছিলাম সারাদিন, তাই আসছে। আমি লাইটটা অফ করে শুয়ে পড়েছি, লাইট অফ হয়ে গেছে, আমার মেয়ে আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে, চোখটা বন্ধ করছি, পুরো ভিজুয়ালটা আমার চোখের সামনে, টোটাল স্টোরিটা আমি দেখতে পাচ্ছি। ছেলেটি জানলার ওপাশ থেকে তাকিয়ে আছে, মেয়েটি বসে আছে চুলগুলো ছাড়া দেওয়া, মেয়েটির পুরো বর্ণনা। আমি পরের দিন ওকে ফোন করে বললাম তোমার বান্ধবী কি এমন দেখতে, এরকম বললো হ্যাঁ। আমি বেশি করে বললাম যে এই ছেলেটি আর কি মেয়েটির যে হাজব্যান্ডটি মারা গেছে, ওর বডিটা শোয়ানো রয়েছে খাটের ওপরে, ও কি এরকম দেখতে? বলছে হ্যাঁ এরকম দেখতে। এবার আমার এতটাই খারাপ লাগলো, ও বলছে মাম্পিদি আমার প্রচণ্ড খারাপ লাগছে, আমি আপনাকেও কি এর মধ্যে ইনভলভ করে ফেললাম, দুটোই তো আত্মা, তাহলে আপনি যেহেতু এগুলো নিয়ে কাজ করছেন আপনার কোনো ক্ষতি হয়ে যাবো, বারবার গিল্ট ফিল করছে। আমি বলছি দেখো আমার কিচ্ছু হবে না, তুমি গিল্ট ফিল করো না, আমার কিচ্ছু হবে না, তুমি ফোন রাখো, আমি একটু ম্যাডামের সাথে কথা বলবো যে এটা কেন হলো আমার সঙ্গে। আমি তো এদের কাউকে চিনি না, আমি এদের কোথাও দেখাশোনা তো পরের কথা। আমি এরকম কত নিউজ তো আমরা খবরে দেখি, পড়ি, কত কিছু কত লোকের মুখ থেকে শুনি, এরকম এফেক্ট আমাকে কেউ করে না। আমি ম্যাডামকে ফোন করলাম, ম্যাডাম বললো কী বলছো, শুনে আমার গায়ে কাটা দিচ্ছে। তা বললাম ম্যাডাম এটা কেন হলো? বললো মাম্পি ওই আত্মাটা, যে ছেলেটি MBA করো, ওর তো অপমৃত্যু, ও না মুক্তি চাইছে এখন, বহু বছর ধরে এইভাবে তো ওর আত্মা মানে ঘুরে বেড়াচ্ছে, ও মুক্তি চাইছে। ওকে আর তোমার কারো থ্রু দিয়ে তো মুক্তি চাই, যে কিনা এটা করতে পারে, যার কারণে হয়তো এই মেয়েটির সঙ্গে ওর বান্ধবীর এতদিন পরে পরিচয় হয়েছে। আমরা তখনও জানি না মেয়েটি মৃত, তো মেয়েটির সঙ্গে তার বান্ধবীর পরিচয় হয়েছে হয়তো ওই ছেলেটির আত্মাটিকে মুক্ত করার জন্য। কারণ বাকি যে ছেলেটি আরেকটি মারা গেছে সে তো হার্ট অ্যাটাকে মারা গেছে, তার মৃত্যুটা স্বাভাবিক, সে অপমৃত্যু নয়। তো তুমি মাম্পি এই প্রসেসে তুমি হিলিংটা করো, আমিও এখনই হিলিংয়ে বসছি। উনি বলেছিলেন আমাকে চান করেই বসে পড়ো, তো আমি চান করে উঠে বসতে পারিনি, কারণ আমার মেয়ে স্কুলে গেছে, চলে আসবে, আর ওই মানে মাথায় হেডেক থাকলে হিলিং হয় না। তো আমি ওইভাবে সারাদিন কাটিয়ে নেওয়ার পর ওকে তো ব্লক করতে বলেই দিয়েছে, আর আমি আগের দিন রাতে হিলিং করার পর ওর ভয় চলে গেছে, ও আর ভয় পায়নি। বলছে না মাম্পি আমার আর ভয় লাগছে না। আপনার লাগছে? বলছে আমার ভয় কখনোই লাগছে না, আমার ওই ছেলেটার জন্য
কষ্ট হচ্ছে। তো বলছে আমার আর ভয় লাগছে না। তাই বললাম ব্লক করেছে তো? বলছে হ্যাঁ ব্লক করে দিয়েছি। আমি কোনোভাবেই আর ওর সঙ্গে কোনোভাবেই তুমি কন্ট্যাক্ট করবে না। ও আর সেই থেকে এই পর্যন্ত কন্ট্যাক্ট করে উনি। যাই হোক, তো রাত্রিবেলা আমি আবার সমস্ত কিছু করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি সেদিন রাতে কোনো রকম আমার নিজস্ব প্রসেসিংয়ে ম্যানিফেস্টেশন করেছি, শুধু হিলিং করেছি ওই ছেলেটির আত্মাটাকে মুক্তি করে দেওয়ার জন্য, রিলিফ দেওয়ার জন্য। কারণ সেই হিলিংটা করতে 2.5 থেকে 3 ঘন্টা টাইম আমার লেগেছে, কারণ এইসব হিলিং তো এমনি হয় না, অনেক কিছু মাধ্যমে হিলিং করতে হয়। তো যাই হোক, সেটা করে ফেলার পর পরের দিন থেকে আমার আরও ভিজুয়ালাইজেশনগুলো আসেনি, সেদিন রাতে ঘুমানোর পর থেকেও আসেনি। এই যে তোমাদের সাথে কথা বলছি, ছেলেটিকে যে আমি দেখেছি আমার মুখে পুরো স্পষ্ট, মানে আমার চোখে মনে হচ্ছে স্পষ্ট, আমি বলে দিতে পারবো ছেলেটি কেমন দেখতে, কিন্তু আমার চোখে আর এখনো পর্যন্ত এরকম কিছু আসেনি। তো এই স্টোরিটা ওখানেই এন্ড হয়ে গেছিলো। যেহেতু এই মেয়েটি আর ওই মেয়েটির সাথে যোগাযোগ করেনি, তাই আমরা এর ঘটনাটা কি হয়েছে, মেয়েটির পরে কি ঘটেছে, কেন বললেও 4 বছর, যেহেতু বিষয়টা 2014 থেকে 2025 11 বছরে, এই ঘটনাগুলো আজও পর্যন্ত জানা যায়নি। কিন্তু এই মেয়েটি মানে ও বললাম না, ওর একটা পজিটিভ ভাইবস আছে এই মেয়েটির মধ্যে, ও ভীষণ ঈশ্বরে বিশ্বাস করে, আর ওরও খুব কিউরিসিটি। ও বলছে আমি ওর সঙ্গে যোগাযোগ করবো না, কিন্তু আমাদের ওই গ্রুপটাতে অনেক ফ্রেন্ড ছিল যারা একসাথে আমরা চাকরি করেছি। ইভেন ওই মেয়েটির যে বোন ছিল সেও আমার ফ্রেন্ড ছিল, ওরা 1 বছর না 2 বছরের ছোটো বড়। তো আমি তাদেরকেও চিনি, আমি খুঁজবো এফবিতে খুঁজবো আমার ওই ফ্রেন্ড সার্কেল থ্রু যদি কাউকে পাই, তো তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। এই 1.5 মাস ধরে মেয়েটি লাগাতার সেটাই করে গেছে, এবং আলটিমেটলি কালকে আমি ব্যস্ত ছিলাম, বাড়িতে এসেছি, ও আমাকে ওই টাইমটা দিয়ে ওই 7:30 নাগাদ আমায় ফোন করে বললো, জানেন তো আজকে কী ঘটেছে? আমি শুয়েছিলাম, সবে একটু এসে এসিটা ছেড়ে একটু শুয়েছি, রেস্ট করবো, এই সময় বলছে কী ঘটেছে? বলছে ওর বোন আর কি মেয়েটির, ওর সাথে আমি যোগাযোগ করতে পেরেছি। আমার এক বন্ধু ছিল, আমরা যে একসাথে চাকরি করতাম, সেই বন্ধুকে আমি এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সে অ্যাকসেপ্টও করেছে, তাকে আমি মেসেজ করেছিলাম, আমার ফোন নাম্বার দিয়েছিলাম, এবং ওর বোনের সাথে যদি কোনোভাবে এদের যোগাযোগ থাকে আমার ফোন নাম্বারটা দিতে বলেছিলাম। তো সেই বন্ধুটাই দিয়েছে, এবং সেখান থেকে ওর বোন আমার সঙ্গে আজকে যোগাযোগ করেছে, আমাকে ফোন করেছিল আমার ফোন নাম্বারে। আমি বললাম তারপরে? বলছে আমাকে ফোন করার পর আমি প্রথমে ওদের সবার কথা জিজ্ঞেস করলাম, তারপরে দিদির কথা জিজ্ঞেস করলাম যে ওর এরকম শুনলাম, আর ফোনটা মানে করার সাথে সাথেই নাকি ওর বোন বুঝতে পেরে গেছিলাম, বোন বুঝেই নাকি ওকে জিজ্ঞেস করছে কী হলো দিদির ব্যাপারে বলবি তো, কী করেছে আমার দিদি? তখন বলছে এইরকমভাবে বলছিস কেন, মেয়েটা আজকে এতটা কষ্টে আছে, ওর লাইফে এরকম একটা ঘটনা ঘটেছে, তোরা জোর করে হলে ওকে নিয়ে আয়, বা যেভাবে নিয়ে আয়, ওকে ট্রিটমেন্টের দরকার, তো সাইকিয়াট্রিক দেখাতে হবে, ওর যা পরিস্থিতি ওকে স্বাভাবিক আছে। তখন বলছে আরও বল, মানে খুব একটা বৃটিশটা নিয়ে বোন বলছে। তখন বলছি এমনি করে কেন বলছিস, ও তো অসহায়, কত ভালোবাসে। তখন মেয়েটি বললো কাকে ঠিক করবো, কাকে সুস্থ করবো, কাকে নিয়ে আসবো, ও কি বেঁচে আছে? ও তো 2 বছর আগে মারা গেছে আমার দিদি। বলছে কী বলছিস, 2 বছর আগে মারা গেছে আজকের ডেটে এসে? বলছে হ্যাঁ, এখনও আমাদেরকে জ্বালিয়ে যাচ্ছে। ও আমাদের কিছু করছে না, কিন্তু আমাদের চেনা পরিচিত যত ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সবাইকে এইভাবে সোশ্যাল মিডিয়ার থ্রু তাদের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বা কোনো ওয়ে ধরে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে ফোন করে ওরা মানে ও আর কি এই সমস্ত কথা বলছে, এবং সবাইকে বলছে আমরা খারাপ, ওর বাবা মা খারাপ, ওর বাবা মার কারণে ওর হাজব্যান্ড মারা গেছে, ওর বাবা মার কারণেই নাকি আজকে ওর সংসারটা নষ্ট হয়ে গেছে। ও চেয়েছিল যে ওর হাজব্যান্ডকে নিয়ে, যখন ওই রকম একটা ঘটনা ঘটে ওই ছেলেটার মুখটা দেখতে পায়, তখন চেয়েছিল যে ওর হাজব্যান্ডকে নিয়ে বাপের বাড়িতে এসে থাকবে। এবার ওর বাবা মারও মানে বাড়িটা অত বড় নয়, ফ্ল্যাটে থাকে, কলকাতাতেই থাকে, তো সেখানে 2টো রুম, একটা রুমে তার ছোটো বোন থাকে, মানে তারা 2 বোন থাকতো, বড় বোন বিয়ে করে নিয়েছিল, ছোটো বোন থাকে, আর একটা রুমে বাবা মা থাকে। এবার একটা দিদি থাকলেও একরকম, জামাইবাবু যদি থাকে সবার একটা প্রাইভেসি আছে। এখানে থাকাটা কেমন জানি, আর ওরা পাঞ্জাবি, ওদের মধ্যে জামাই এসে থাকবে, এই কালচারটা অন্যরকম, তো ওরা খুব স্ট্রিক্ট এই জিনিসটার মধ্যে। তো মেয়েটির মা নাকি বলেছিল দেখ ছেলেটিকে যখন ওর মা মেনে নিয়েছে, তো ওকে ওর বাড়িতে যেতে দে, ওর বাড়িতে গেলে পরে আস্তে আস্তে তোকেও মেনে নেবে। মানে মেয়েটি যা কথা তার বান্ধবীকে বলেছিল যে ছেলেটির মা চাইছে, বাবা মা চাইছে যে আমার সাথে ওর মানে ব্রেকআপ হয়ে যাক, ছেলেকে মেনে নেবে, আমাকে মেনে, এগুলো সব মিথ্যে কথা। মেয়েটি নাকি প্রচণ্ড ছেলেটিকেও জ্বালিয়েছে যে কেন তার বাবা মা মেনে নিচ্ছে না, ভীষণ ইগোস্টিক ছিল মেয়েটি, যে নিজে থেকে গিয়ে তাদের সাথে কথা বলতাম, তারা এসে ওদেরকে বুঝিয়ে ছেলের বাড়িতে নিয়ে যাবে, এটা চেয়েছিল মেয়েটি, এবং ছেলেটিকেও নাকি তার বাড়িতে যেতে দিত না। এবং যেদিন ছেলেটি মারা যায়, রাগারাগি হয়, মেয়েটি যেদিন তার বাপের বাড়িতে যায়, সেদিন নাকি মেয়েটি দিব্যি দিয়ে গেছিলো যে আমার দিব্যি যা কিছু হোক, তুমি কিন্তু তোমার নিজের বাড়িতে যাবে না, আমি চলে যাচ্ছি, মানে তুমি নিজের বাড়িতে যাবে না। সেদিন যদি
যদি ছেলেটি খুব ভীতু ছিল, ছেলেটি ওই বাড়িতে একা থাকতে ভয় পেত, ছেলেটিকে যদি দিব্যি না দিত, ও বউয়ের মানে মান রাখার জন্য বউকে এতটাই ভালোবাসে যার কারণে ও নিজের বাড়িতে সেই রাতটা গিয়ে কাটাতে পারেনি। যদি সেই রাতটাও নিজের বাড়িতে গিয়ে কাটাতো তাহলে হয়তো ওই ছেলেটিকে অকালে প্রাণ দিতে হতো না। আর এই মেয়েটি তারপর থেকে এরকম ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মেয়েটিকে নাকি কেউ চেষ্টা করেও পারেনি নিজের বাড়িতে নিয়ে আসার। বাবা মা অনেক বুঝিয়েছে, অনেক চেষ্টা করেছে নিয়ে আসার, মেয়েটি ওই ভাড়া বাড়িতেই থেকেছে। এমনকি বাড়ির মালিকও পর্যন্ত প্রচুর বুঝিয়েছে যে চলে যাও, তুমি এই বাড়িতে থেকো না, চলে যাও, কিন্তু ও ওখানেই থাকবে, ওর হাজব্যান্ড ওখানে মারা গেছে, ও ওখানেই থাকবে। প্রথম মেয়েটি ওই ব্যাংকেই চাকরি করতো, ওরা ব্যাংকে চাকরি করতো, ওই ব্যাংকেই চাকরি করতো মেয়েটি। তো তারপরে লকডাউনের সময় মেয়েটির চাকরি চলে যায়, যেহেতু প্রাইভেট সেক্টর, চাকরি চলে যায়, তখন বাড়ির ভাড়া দেওয়া, খাওয়া দাওয়ার খুব একটা মানে খারাপ পরিস্থিতি চলে আসে ওই টাইমটা দিয়ে। তো সেখানে মেয়ের বাবা অনেকটা হেল্প করতো। তো মেয়ের বাবা বলতো সবই যখন চালাচ্ছি তাহলে তুই আমাদের কাছেই চলে আয়, তোকে একটু ডাক্তার দেখাই, এখানে এসে থাক। মেয়েটি কিছুতেই যাবে না। তো সেই থেকে মেয়েটি পুরো ঘর বন্ধ করে থাকতো, জানলা দরজা খুলতো না, কি রান্না করতো কী খেতো কেউ জানতো না। মাঝে মাঝে মেয়ের বাবা মা, তো মেয়ের মা কিছু রান্না করলে বাবার থ্রু দিয়ে খাবার পাঠাতো, মেয়ের বাবা দিয়ে আসতে যেত, ঘরে নাকি ঢুকতে পেতো না, পারতো না আর কি, এত গন্ধ আর এত নোংরা, এত আষ্টা গন্ধ আর এত নোংরা, ওর মধ্যে মেয়েটি থাকতো। মেয়েটিকে প্রচুর বুঝিয়েছে, কোনোভাবে মেয়েটি আসতে চায়নি তার নিজের বাড়িতে। তো তারপরে একটা সময় 3-4 দিন ধরে নাকি মেয়েটি ফোন ধরছে না, বাবা মা ও তো আর রোজ যাওয়া সম্ভব নয়, যাচ্ছিল না, 3-4 দিন ধরে এরকম ফোন ধরছে না, কোনো খবর পাচ্ছিল না। তারপর 3-4 দিন পরে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ নিয়ে ওর বাবা মা যায়, দরজা ভেঙে দেখে মেয়েটি নাকি এরকম ফুলে গেছে, মানে পচে গেছে, ওই ঘরের মধ্যে মরে হয়তো 3-4 দিন আগেই, খুব রোগা হয়ে গেছিলো, 3-4 দিন আগেই হয়তো মরে গেছে। হয়তো রান্না বান্না করতো না, খাওয়া দাওয়া করতো না, বুঝতেই পারছো যে কিসের মধ্যেও থাকতো, কী নিয়ে ওর আনাগোনা ছিল, কী নিয়ে ওর চলতো। 2 বছর আগে মেয়েটি মারা গেছে। তো সে আজকে সোশ্যাল মিডিয়ার থ্রু এই কাজগুলো করছে, বুঝতে পেরেছো? তো মেয়েটি 2 বছর আগে মারা গেছে, এখন সে এই ফ্রেন্ড সার্কেল খুঁজে বাবা মার বদনাম করছে। কেন করছে? বাবা মার বদনাম করছে, কি কারণে করছে? এটাও হয় এই প্র্যাকটিক্যাল লাইফে? হয় বন্ধুরা। অনেকেই তোমরা ভাববে এটা হয় না, সোশ্যাল মিডিয়া, এটা হয় কী করে? ফোনটা কোথায়? ফোনটা মেয়েটির মার কাছেই আছে, কারণ মেয়েটির পোস্টমর্টম হয়েছে আর সেখানে স্বাভাবিক মৃত্যু এসছে, হার্ট অ্যাটাকে মৃত্যু এসছে। ফোনটা মেয়েটির মার কাছে আছে, ফোনের সিমও নেই, তারপরেও ওর প্রোফাইলটা ইউজ হচ্ছে। ওর প্রোফাইলে ওর ফ্রেন্ড আছে খুব লিমিটেড, বললে 5-7 জন আছে ওর ফ্রেন্ড লিস্টে, আর ওর প্রোফাইলে ওর মুখটা শুধু দেওয়া আছে। ওর নামটা বলার পরে ও যেহেতু, এই মেয়েটি যেহেতু তার প্রোফাইলে ঢুকবে না, ব্লক করে দিয়েছে, এই ঘটনার পর তো আরও ঢুকবেই না, ব্লক করে দিয়েছে। তো আমি চেয়েছিলাম প্রোফাইলটা একটুখানি দাও, আমি একটু দেখতে চাই। ও আর ওই প্রোফাইলে ঢুকতে গেলে তো ওকে দেখতে পাবে, বলছে ঢুকলেই আমি ওকে দেখতে পাবো, ওর মুখটা, আমি ঢুকবো না। তো ও সেই জন্য আর রিস্ক নিয়ে আমাকে দেয়নি, আর ও বলছে এর মধ্যে আপনি ঢুকবেন না। আমি বললাম আমার কিছু হবে না, আমাকে দাও, একটু দেখতে চাই। ও দেয়নি। তো ও আমাকে নামের স্পেলিং, সারনেম সব বলেছে। আমি প্রচুর খুঁজেছি বন্ধুরা এফবিতে, প্রচুর, কিছুতেই ওই মেয়েটির প্রোফাইল আমি খুঁজে পাইনি। তো তারপরে যাই হোক, এই মেয়েটি যেহেতু যে আমাকে বলেছে সে তো আমার কাছাকাছি থাকে না, অনেকটাই দূরে থাকে। তো তার আশেপাশে এরকম ঘটনা ঘটলে একটা যোগ্য করার ব্যাপার থাকে, অনেক কিছু করার ব্যাপার থাকে। এরকম একজনের কাছে গেছে, তো সে বলেছে তার সোলটা ভীষণ নিট সোল, যার কারণে তার সঙ্গে কিছু এরকম অস্বাভাবিক ঘটনা ঘটছে। তো কিছু নিদান দিয়েছে, কিছু করতে বলেছে, আর ডেফিনেটলি ওই জায়গাটা ব্লক, ওটাতে কখনোই মানে যেতে টোটালি বারণ করে দিয়েছে, একদম ভুলেও যেন না যায়, যেহেতু তার ফ্যামিলি আছে, একটি বাচ্চা আছে, যার কারণে যাতে সে ওই প্রোফাইলে আর না যায় সেটা বলে দিয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েটি যারা প্রিকশন নেওয়ার নিয়েছে, মেয়েটি সবই প্রিকশন নিয়েছে, যদিও তারপর থেকে ওই ব্লক করে দেওয়ার পর থেকে আর ওই যে হিলিং করে দিয়েছি, তারপর থেকে আর কোনোদিনও মেয়েটির সাথে এরকম ফোন এসছে বা এরকম আনএক্সপেক্টেড কিছু এখনও পর্যন্ত ঘটেনি। 1.5 মাস আগের ঘটনা বলছি, এখনও পর্যন্ত ঘটেনি, মিনস কিছু আর ঘটবে না। কিন্তু এই ঘটনাটা ঘটলো, কেন ঘটলো? আর আমি এত খুঁজলাম, কেন পেলাম না? সবাইকে তো দেখা দেবে না, কারণ ও জানে আমি যদি ওর প্রোফাইলকে খুঁজে পাই আমি 1 সেকেন্ডে ওকে ধরে ফেলতে পারবো, তাই ওর প্রোফাইল আমি কোনোভাবেই খুঁজে পাবো না। এত চেষ্টা করেও আমি খুঁজে পেলাম না। আমার ফোন থেকে কেন, আমি আমার হাজব্যান্ডের ফোন থেকেও ট্রাই করেছি, কিছুতেই আমার চোখে ধরা দিল না, আমি খুঁজে পেলাম না। এবার তোমাদেরকে বলছি, এই যে আজকে ঘটনাটা ঘটলো, কেন ঘটলো? এই ঘটনার পেছনে কার দায়, কিসের দায়? 3টে প্রাণ। একটা তো নিজে থেকেই সুইসাইড করেছিল, একটা প্রাণের বিনিময়ে আরও 2টো প্রাণ চলে গেল। কেন চলে গেল? বাবা মার বদনাম করছে, একটি মেয়ে মরে যাওয়ার পর আজও 2 বছর হয়ে গেছে, কেন করছে? কোনো কার্মিক ফল আছে, বাবা মায়ের কোনো কার্মিক ফল এভাবে শোধ করতে হচ্ছে। মেয়েটি আজকে যেটা করছে, মরে যাওয়ার পরেও সে তার বাবা মার বদনাম করছে, এই মেয়েটির এত সহজে মুক্তি হবে? তোমাদের কি মনে হয়?
হবে না। এই মেয়েটিকে এইভাবে কত বছর কত কাল যে মানে সারা জায়গায় মানে ভাটাকতে হয়ে বলে না এরকম ভাটকে মানে চলতে হবে, ঘুরে ঘুরে বেড়াতে হবে। তার এই হ্যাঁ তার মৃত্যুটা কিন্তু অপমৃত্যু নয়, সে কিন্তু নর্মালভাবে মারা গেছে, কিন্তু অপমৃত্যু যাদের হয়েছে সেই আত্মা তার সঙ্গে ছিল, সেই কানেকশানে সে থেকে থেকে আজকে তার মানে মানে শয়তান মানসিকতা হয়ে গেছে, তার আত্মাটা শয়তান, শুদ্ধ আত্মা নেই, যার কারণে সে এখনও সেই শয়তানই করে যাচ্ছে। তাই এই সার্কেল তো তার এত তাড়াতাড়ি পূর্ণ হবে, তাকে না জানি কতগুলো জন্ম এই যে কাজটা করেছে তার কারণে আরও একটা প্রাণ শেষ হয়ে গেছে। এটার ভরপাই তো তাকে করতেই হবে, তাকে এর ফল ভোগ করতেই হবে। বুঝতে পেরেছো? বাবা মাও কোথাও কিছু করেছিল, তাই তার মেয়ে আজকে চলে গিয়েও তাদেরকে জ্বালিয়ে মারছে। বোনটির বিয়ে হলো না এই দিদির কারণে, দিদি আজকে এরকম ঘটনা ঘটানো বলে আজকে দিদির কারণে বোনটি বিয়ে করতে পারছে না। বাবা মার বয়স হয়ে গেছে, তাদেরকে দেখতে হচ্ছে। বোনটি আজকে চাকরি করে, বাবা মাকে দেখে, সে নিজের লাইফে সেটেলও হয়। বুঝতে পেরেছে তো যে মানুষের কার্মিক ফল মানুষকে কোথায় নিয়ে আসে, কতগুলো জীবন নষ্ট হয়ে গেল, ভাবতে পারছো? তাহলে এগুলো হয়, এগুলো বাস্তবিক, আমরা অনেকেই বিশ্বাস করতে চাই না। যাই হোক বন্ধুরা, ভিডিও আর বড় করবো না, বলতে গেলে আরও অনেক কিছু আছে, কিন্তু ভিডিওস তো অনেক বড় হয়ে যায়, দেখো 40 মিনিট হতে যায়, আর বড় বলবো না। তোমরা প্লিজ কমেন্ট রেখে যেও, আর সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এরকম কোনো কাজ কখনো করবে না, জীবনে আপ অ্যান্ড ডাউন আসবে, অনেক কিছু। জীবন মানে স্ট্রাগেল, জীবন মানে আমাকে যুদ্ধ করতে হবে। সেখানে এই নয় যে আমি কোনো খারাপ কোনো ডিসিশান নেব, আজকে হলো না চেষ্টা করব, কালকে হতে পারে। আরে ভাগ্যে না থাকলে জোর করে কি পাওয়া যায় নাকি? চেষ্টা করতে পারি, চেষ্টা করার আগেই যদি আমি আমার জীবনটাকে শেষ করে দিই, আমার স্বাভাবিকভাবে মৃত্যু হলো, অ্যাক্সিডেন্টাল ডেথ হলো, আমি অসুস্থ হলাম, মারা গেলাম, সেটা আলাদা। আমি স্বইচ্ছায় নিজের জীবনটাকে শেষ করলাম বিতৃষ্ণা হয়ে, এই সমাজ, এই সংসার, মানুষজনের প্রতি, সেটা তার পারমিশন ভগবান আমাদেরকে দেয় না। এটা করলে তার জন্য আমাদেরকে ভুগতে হবে। এইটাই বলছি, যত কষ্টই আসুক, এরকম ভুল যেন কেউ কখনো না করে। লড়ো, জীবন মানেই তো লড়াই, ফাইট করতেই হবে, ফাইট করে বেঁচে থাকো। এমনিতেই তো আমরা সবাই চলে যাব, কদিনের জীবন, তো চলে যখন যাবো জানি। আর এখন মানুষের গড়ায়ু এত কম, সেই জায়গায় আমি নিজেকে ধ্বংস করব। এই যে পৃথিবী, কতগুলো বছর কতগুলো জন্ম চেষ্টা করে আমি আজকে মানুষ রূপ পেয়েছি, শ্রেষ্ঠ জীব পৃথিবীর। এই মানুষের জন্যই পৃথিবীর ভারসাম্য বজায় আছে। না, সব কিছুরই প্রয়োজন, সব কিছুর জন্যই আছে, তবে মানুষের ভূমিকা তো কেউ নিতে পারবে না। আমরা যা করতে পারি কোনো পশু পাখি সেটা করতে পারে না। তাই সেই জীবনটাকে নিজের হাতে কেন ধ্বংস করবো? কী কারণে করবো? এমনিতেই তো ধ্বংস হতে হবে, কেন করবো? তাই বলছি এই ভুলটা কেউ করো না। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো জানিও। সত্যি ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কালকেই জানার পর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাতে আমিও হিলিং করেছি, অনেক কিছু করেছি। যাই হোক, আমি হিলিং করলেও এই মেয়েটিকে নিয়ে আমি করবো, আমি পিএলআর করবো। এই মেয়েটি কোথায় আছে তার আত্মাটিকেও মুক্তি দেওয়ার চেষ্টা আমি করবো ডেফিনেটলি, যাতে সে অন্য কাউকে এইভাবে ভয় দেখাতে না পারে। মানে এইটা যখন জানাজানি হয়ে যায়, স্বাভাবিক, সবাই তো আর এই সব কিছু জানে না, তাদের একটা খারাপ লাগা, ভয় লাগা, আতঙ্ক, আর এই আতঙ্ক থেকেই কিন্তু হার্ট অ্যাটাক হয়। কেন হার্ট অ্যাটাক হয়? হার্ট অ্যাটাকের তো কারণই মানে আতঙ্ক, কোনো কিছু নেই, টেনশান বা আতঙ্ক থেকেই হয়। তো সেই জন্যই এই আত্মাটাকেও আমি মুক্তি দেওয়ার চেষ্টা করব। যেহেতু মেয়েটির অবয়বটা আমার সামনে পুরো ক্লিয়ার, যে মেয়েটির কেমন দেখতে কী সেটা তো আমি আগেই দেখে নিয়েছি। আমি চেষ্টা করছি মেয়েটিকে, যেহেতু মেয়েটির স্বাভাবিক নয়, মানে ওই ছেলেকে চেয়েছিল মুক্তি, আমি মুক্তি দিয়েছি। মেয়েটি তো চাইছে না, কারণ তার এখনও কিছু করার আছে শয়তানি মানসিকতা দিয়ে, সেখান থেকে তাকে সরানোর চেষ্টা ডেফিনেটলি করব। ম্যামের সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আজকে 3-4 দিন ধরে, জানি না, ম্যাম হয়তো খুব বিজি আছে, করে উঠতে পারছে না, আরও কিছু প্রসেসিং আমার জানতে হবে, তবেই এটা পারবো। যার কারণে আমি কালকে রাতে এটা করে উঠতে পারিনি, হয়তো করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তাই আমি কনসাল্ট না করে কোনো কাজ করব না, যার কারণে তো ভয় পেও না, কেউ ভয় পাবে না, কারো কিচ্ছু হবে না। আর যেহেতু আমার মুখ থেকে কথাগুলো বেরোলো, তো আরও বেশি কিছুই হবে না, এটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে। তারপরেও সবাই সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। আজকে এখানেই রাখছি, টাটা।